স্যার আসবো? আমি বসুন। থ্যাংক ইউ স্যার। আপনার নাম বলুন। আমি সঙ্গীতা মজুমদার। আপনার সম্পর্কে বলুন। স্যার আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থেকে আসছি। আমার ক্লাস 12 অব্দি পড়াশোনা স্থানীয় রাসমণি বালিকা বিদ্যালয় থেকে। তারপরে গ্রাজুয়েশন করেছি 2015 সালে শিবনাথ শাস্ত্রী কলেজ থেকে। তারপরে এমএ করেছি ক্যালকাটা রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকে 2017 সালে। এবং তারপরে বিএড করেছি লক্ষ্মীকান্তপুর বিএড কলেজ থেকে 2020 সালে। আর বর্তমানে আমি একটা বাচ্চাদের স্কুলে পড়াই। আচ্ছা, আপনি বারুইপুর থেকে এলেন বললেন, তো বারুইপুর থেকে কিসে এলেন? স্যার আমি বারুইপুর থেকে ট্রেনে এসেছি। আচ্ছা, কোন ট্রেনে এলেন? শিয়ালদা লোকাল, বারুইপুর শিয়ালদা লোকাল তাতে এসেছি। বারুইপুর শিয়ালদা লোকালের ট্রেনটার নাম্বার মনে আছে? স্যার মোস্ট কি দিয়ে স্টার্ট প্রবাবলি। হয়? লোকাল ট্রেনের স্যার নাম্বার কি দিয়ে, কোন নাম্বার দিয়ে স্টার্ট হয়? কতটা খেয়াল করি। আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনি আমাকে বলুন যে আপনি আপনার যে বিএড এর পড়াশোনা আপনি করেছেন বললেন, তো সেই বিএড এর পড়াশোনা আপনি 11-12 এর বাচ্চাদের ক্ষেত্রে কিভাবে প্রয়োগ করতে পারবেন? কোনো থিওরি যদি থাকে সেটাও আপনি বলতে পারেন। থিওরি বলতে গেলে স্যার 11-12 এর পড়াশোনার ক্ষেত্রে প্রথমেই যেটা দেখতে হয় যে তারা বই ভিত্তিক পড়াশোনা অতটা পছন্দ করে না। তারা বাইরের একটু ডেটা দিয়ে বা একটু যদি বিষয়টাকে মনোগ্রাহী করে পড়ানো হয় তাতে তাদের একটু ভালো লাগে, বাইরের একটু ইনফরমেশন পায়। তার সাথে সাথে তাদের নতুন নতুন যে সাবজেক্ট গুলো সেগুলো তারা বুঝতে পারে, এমন ভাবে পড়ানো হলে ওদের ক্ষেত্রে একটু বেশি ভালো হয়। আচ্ছা, তাহলে আপনি যে যদি 11-12 এর ক্ষেত্রে আপনি বলছেন যে বাচ্চাদের স্কুলে পড়ান, তো সেক্ষেত্রে আপনি বাচ্চাদের স্কুলটা নিশ্চয়ই আপনাকে ছাড়তে হবে, রাইট? হ্যাঁ। তাহলে মানে আমরা তো বলতে পারি যে আপনার সেভাবে কোনো রেসপন্সিবিলিটি নেই। আপনি বাচ্চাদের স্কুল থেকে সাডেনলি ছেড়ে দিয়ে আপনি আরো বেটার অপরচুনিটি চলে যাচ্ছেন, সেক্ষেত্রে বাচ্চাগুলো তো সাফার করবে এর জন্য। না স্যার, সাফার করবে বলতে ওদের তো সেশন হয় জানুয়ারি টু ডিসেম্বর। সেক্ষেত্রে এখন ডিসেম্বরের প্রায় শুরু হতে চলেছে। তো সেক্ষেত্রে সেশন কমপ্লিট হওয়ার মুখেই যদি আমাকে ছাড়তে হয় তাহলে সেশন কমপ্লিট হওয়ার মুখেই ছাড়তে হবে। এবং তার বাইরে স্যার আমার নিজের যেহেতু বিএড করেছি সেহেতু আমি অন্য অন্য এইরকম মানে স্কুল ভিত্তিক পড়াশোনা, একটু বড়দের স্কুল ভিত্তিক পড়াশোনার জন্যই ইন্টারেস্টেড ছিলাম, তাই জন্যই চেষ্টা করছি স্যার। আচ্ছা, তার মানে আপনার 11-12 মানে হাই স্কুলে পড়ানোর আপনার ইচ্ছে, রাইট? হ্যাঁ স্যার। আপনার হবি কি? স্যার আমি বাংলা গোয়েন্দা গল্প করতে ভালোবাসি, মানে বাংলা অফ গোয়েন্দা টাইম। গল্প? হ্যাঁ আচ্ছা, বাংলা গোয়েন্দা গল্প দুজনের নাম বলুন যারা গোয়েন্দা গল্প লিখেছেন, আর সত্যজিৎ রায় বাদে বলবেন। স্যার শরদিন্দু বন্দ্যোপাধ্যায় লিখছেন, শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এবং বিখ্যাত লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ লিখেছেন গোয়েন্দা গল্প। আচ্ছা, দুজনের দুটো করে চরিত্রের নাম বলুন। স্যার একদম শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গোয়েন্দা চরিত্র হলো, বিখ্যাত চরিত্র হলো ব্যোমকেশ বক্সী আর অজিত। আর সৈয়দ মুস্তাফা সিরাজের দুজন বিখ্যাত গোয়েন্দা চরিত্র হলো একজন কর্নেল, একজন ডক্টর সরকার। কর্নেল আর ডক্টর সরকার। আচ্ছা, হালদার মশাই কোন গল্পের সঙ্গে যুক্ত? স্যার সৈয়দ মুস্তাফা সিরাজের গোয়েন্দা চরিত্র একজন। সেই হালদার মশাইয়ের সঙ্গে ফেলুদার কোনো গল্পের কোনো ক্যারেক্টারের সঙ্গে মিল পান? আহ, বলতে পারবো না, মনে পড়ছে না। আচ্ছা, আচ্ছা, আপনি আমাকে বলুন যে তত্ত্ব আর দৃষ্টিভঙ্গি এই দুটোর মধ্যে কি পার্থক্য? স্যার তত্ত্ব বলতে সাধারণভাবে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে কোনো বিশেষ তাত্ত্বিক, মানে কোনো রাষ্ট্র কোনো বিজ্ঞান মানে রাষ্ট্রবিজ্ঞানী বা তারা এরকম কোনো বিশেষ ধরনের তাত্ত্বিক তারা যদি কোনো বক্তব্য রেখে থাকে কোনো বিশেষ বিষয়ের প্রতি, তখন সেটা হয়ে যায় তত্ত্ব। যেমন আমরা মার্কসের তত্ত্ব পাই, যেমন আমরা জন রলসের তত্ত্ব পাই, এরকম।
আবার দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে স্যার কোনো কিছু কোনো কোনো বিষয়কে কেন্দ্র করে যখন কোনো কিছু গড়ে ওঠে, ভাবনা চিন্তা গড়ে ওঠে, তখন সেটা হয়ে যায় দৃষ্টিভঙ্গি। যেমন আদর্শবাদ, যেমন ভাববাদ। তাই চিন্তাধারা কি? স্যার দৃষ্টিভঙ্গিটাকেই মূলত চিন্তাধারা বলা হয়। ভাববাদী চিন্তাধারা বা আদর্শবাদী চিন্তাধারা এরকম আমরা বলি। আচ্ছা, তাহলে আপনি বলছেন তত্ত্ব লিখতে গেলে প্রথমে তাত্ত্বিক হতে হবে, তারপরে তত্ত্ব লিখবে। আমরা সাধারণভাবে বিশেষ বিশেষ সাহিত্যিকদের লেখাই পড়েছি, সেক্ষেত্রে সেইগুলো নিয়েই তত্ত্ব গড়ে ওঠে। একজন যখন প্রথম লিখবেন তখন কি মানে কোনো তত্ত্ব প্রথম লিখছেন, ধরুন আপনি পিএইচডি করছেন, প্রথমে তো আপনি একটা এরকম নতুন ভাবনা চিন্তা করছেন, তো সেটাও ওয়ান কাইন্ড অফ থিওরি হবে কোনো বিষয় যদি হয় আপনার পিএইচডি বিষয়। মানে সেক্ষেত্রে আপনি তো তাত্ত্বিক নন, কিন্তু আপনি একটা তত্ত্ব দিলেন, মানে সেক্ষেত্রে আপনি তাত্ত্বিক নন কিন্তু তত্ত্ব দিলেন, তাহলে আপনাকে তাত্ত্বিক তো মানে তত্ত্ব তো আপনার ওটাকে বলা যাবে না, কারণ আপনি বলেছেন তাত্ত্বিক হতে হয়, তারপরে তিনি যেটা বানাবেন সেটা হচ্ছে তত্ত্ব। না স্যার, তাত্ত্বিক হতে হয় না, কিন্তু কোনো বিষয়কে পরীক্ষা নিরীক্ষা করে তার উপরে অনেক রিসার্চ করে যখন কোনো ব্যক্তি কিছু লেখেন বা তার কেউ মানে কোনো তাত্ত্বিক চিন্তাধারা। হওয়ার প্রয়োজন নেই, তাই তো? তার মানে হচ্ছে আমরা বিষয়ের সম্পর্কে যখন ইউনিক কিছু ভাবনা কেউ দেন, তখন সেটাকে আমরা তত্ত্ব বলি, নাকি তাত্ত্বিকদের দেওয়া কোনো বক্তব্য। ওকে, আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনি বলুন যে আপনার আহ, জেলার দুজন স্বাধীনতা সংগ্রামীর নাম। স্যার একজন হলেন শিবনাথ শাস্ত্রী। তার প্রতিষ্ঠিত করা কলেজে আমি পড়াশোনা করেছি। তিনি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর জেলার জয়নগরের বাসিন্দা। এবং আরেকজন হলেন বিপ্লবী কানাইলাল ভট্টাচার্য। উনিও জয়নগরের বাসিন্দা এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার একজন মহান বিপ্লবী, স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছেন। আপনার জেলার 5টা দর্শনীয় স্থানের নাম। স্যার আমাদের জেলা দক্ষিণ চব্বিশ পরগনা মূলত নদী নদী ভিত্তিক জেলা, মানে আমাদের সাগরীয় অঞ্চলে আমরা থাকি, তো সেক্ষেত্রে সুন্দরবন আমাদের একটা দর্শনীয় স্থান। এবং আমরা আরো কিছু কিছু পুরনো বেশ প্রাচীন মন্দির দেখেছি এখানে রয়েছে, যেমন তার মধ্যে জটার মন্দির রয়েছে। এবং আমাদের এখানে কোলখালি মানে নদী দেখা যায় বেশ কিছু জায়গায়, সেটা একটা দর্শনীয় স্থান। ডায়মন্ড হারবার রয়েছে, সেটাও দর্শনীয় স্থান। এবং ডায়মন্ড হারবারে বেশ কিছু পুরনো রাজবাড়ি প্রাসাদ এগুলো রয়েছে, এগুলো বেশ দর্শনীয়। আচ্ছা, আপনার জেলার মানুষের শিক্ষার হার কত? এক্সাক্ট পার্সেন্টেজটা বলতে পারবো না। পপুলেশন কত জেলার? হুম। আমাদের বর্তমানে পশ্চিমবঙ্গে এসআইআর বলে একটি সিস্টেম চলছে, তো সেই এসআইআর এর ফুল ফর্ম এবং কি হচ্ছে এটার মাধ্যমে সেটা বলবেন। এসআইআর এর ফুল ফর্ম হলো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। মানে এটা এটা হলো স্যার বিশেষভাবে নিবিড়ভাবে তালিকার সংযোজন বা সংশোধন। মানে এখানে স্যার পুরনো যে সমস্ত ভোটাররা ছিলেন, যারা তাদের মধ্যে থেকে যারা অবৈধ ভোটার বা যারা মৃত ভোটার, যাদের এখন বর্তমানে কোনো অস্তিত্ব নেই, তাদেরকে তালিকা 2002 সালের যে শেষ তালিকা সংশোধন হয়েছিল, সেই তালিকার ভিত্তিতে এই এই অবৈধ ভোটারগুলোকে দেখতে পেয়েছে বাদ দেওয়া হচ্ছে এবং তালিকাটাকে সম্পূর্ণভাবে সংশোধন করা হচ্ছে। আচ্ছা, আপনার চোখে দুজন শ্রেষ্ঠ মহিলার নাম বলুন। আমি ব্যক্তিগতভাবে মালালা ইউসুফজাইকে ভীষণভাবে শ্রদ্ধা করি। এবং সেটা আপনার উনি আমার বক্তব্যে আমরা পেলাম না। কেন আপনি স্যার? তাকে বন্ধুস্থানীয় ভাবে নাম বললেন না, শ্রী মালালা ইউসুফজাই বলা উচিত ছিল, যাই হোক। শ্রীমতী শ্রীমতী মালালা ইউসুফজাই। আহ, আর উম, শ্রীমতী প্রতিভা পাটিল ও আমার আহ, আমার আচ্ছা, প্রতিভা দেবী সিং পাটিল ম্যাডাম, তিনি কত সালে কততম প্রধান রাষ্ট্রপতি হয়েছেন আমাদের ভারতবর্ষে?
2015 সালে আমার প্রথম 15 সালে। এখন রাষ্ট্রপতি কে আছেন? দ্রৌপদী মুর্মু। আচ্ছা, তো তার আগে কে ছিলেন? দ্রৌপদী মুর্মু কত কত সালে হয়েছিলেন দ্রৌপদী মুর্মু ম্যাডাম? এই 2000 2000 2021 সালে। তিনি কততম? আচ্ছা, সম্প্রতি এই সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ডিলিট উপাধি পেয়েছেন। কোন ইউনিভার্সিটিতে তাকে ডিলিট উপাধি দেওয়া হয়েছে? জাপানের একটি ইউনিভার্সিটি থেকে দেওয়া হয়েছে। আচ্ছা, সম্প্রতি আমাদের আমাদের কলকাতার একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট চলছে আমাদের এই মুহূর্তে। সেই ইভেন্টটা কি? বর্তমানে একটি উৎসব চলছে কলকাতায়, সেই উৎসবটা কি উৎসব? বলতে পারবো না। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল চলছে এই মুহূর্তে। আচ্ছা, আমাদের সংবিধানের ডিসক্রিশনারি পাওয়ার আর রেসিডুয়ারি পাওয়ার, এই দুটোর মধ্যে কোন পাওয়ারটি ভারতবর্ষের যুক্তরাষ্ট্র ব্যবস্থার সঙ্গে খাপ খায় না? স্যার, দুটো ডিসক্রিশনারি পাওয়ার এবং রেসিডিউয়ারি পাওয়ার, দুটো পাওয়ারই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার সঙ্গে খুব একটা সামঞ্জস্যপূর্ণ নয়। কারণ ডিসক্রিশনারি পাওয়ার রয়েছে আমাদের রাজ্যের রাজ্যপালের, এবং সেক্ষেত্রে রাজ্যপালকে বিশেষ ক্ষমতা দেওয়ার অর্থ রাজ্যগুলিকে, যেহেতু রাজ্যপাল কেন্দ্রের একজন প্রতিনিধি, রাষ্ট্রপতি মনোনীত প্রতিনিধি, সেহেতু তাকে বিশেষ ক্ষমতা দেওয়ার অর্থ হলো কেন্দ্রকে শক্তিশালী করা। সেক্ষেত্রে রাজ্যগুলো অনেক ক্ষেত্রে সাফার করে, সেটা যুক্তরাষ্ট্র ব্যবস্থার পরিপন্থী। এবং অবশিষ্ট ক্ষমতা বা রেসিডিউয়ারি পাওয়ার সেটাও রয়েছে পার্লামেন্টের হাতে, কেন্দ্রের হাতে। তো সেক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে সাফার করে। শেষেরটা শুনতে পেলাম না, আরেকবার বলবেন? হ্যাঁ, রেসিডিউয়ারি পাওয়ার যেহেতু পার্লামেন্টের কেন্দ্রের হাতে রয়েছে, সেহেতু রাজ্যগুলির ক্ষেত্রেও এটি যুক্তরাষ্ট্র ব্যবস্থার খুব একটা উপযুক্ত নয়। যুক্তরাষ্ট্র ব্যবস্থা কিরকম হয় তাহলে সেটা? তাই আদর্শ যুক্তরাষ্ট্র ব্যবস্থায় অবশিষ্ট ক্ষমতা বা রেসিডিউয়ারি পাওয়ার রাজ্যগুলোর হাতে থাকে, যেমন আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে দেখতে পাই। রাইট। আচ্ছা, আমাদের ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন পদ্মজা নাইডু। আচ্ছা, আর প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? উনি পদ্মজা নাইডু ছিলেন। প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, আমার কংগ্রেসী মহিলা মুখ্যমন্ত্রীর নাম মনে পড়ছে, কিন্তু প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, এই মুহূর্তে আমাদের ভারতবর্ষে কতগুলো রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী রয়েছে? পশ্চিমবঙ্গে তো রয়েছেনই। আর কোন কোন জায়গায় আছে? কোনো কেন্দ্রশাসিত অঞ্চলে কি মহিলা মুখ্যমন্ত্রী রয়েছে? দিল্লির মুখ্যমন্ত্রী কে আছেন? দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আচ্ছা, আপনি ডেমো তৈরি করেছেন তো? হুম। কোন টপিক পড়াবেন? সেমিস্টার ওয়ানে, মানে ক্লাস 11-এর ইউনিট 2। ওকে, পড়ান। স্যার, হুম, দিল্লির মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়েছে? অবশ্যই। কি নাম? করে নাও ইন্টারভিউ, তাহলে বলুন।
দেখতে পাচ্ছেন? একদম ঠিক আছে। স্যার আমি এটাকে কাল্পনিক একটা শ্রেণীকক্ষ ভেবে পড়ানো শুরু করছি। একদম। গুড মর্নিং স্টুডেন্টস। তো সরাসরি একেবারে পড়াশোনাতেই আসা যাক। আজকে আমাদের পড়ানোর বিষয় হলো এখন একেবারে নতুন একটা চ্যাপ্টার শুরু করবো। সেটা হলো ইউনিট সেমিস্টার 1 এর ইউনিট 2। সেটার মধ্যে রয়েছে রাষ্ট্র, রাষ্ট্রের কনসেপ্ট এবং তার সংজ্ঞা এবং বৈশিষ্ট্য। কিন্তু এই নতুন চ্যাপ্টার শুরু করার আগে আমার একটা প্রশ্ন রয়েছে। প্রশ্নটা হলো যে ইংরেজিতে আমরা যে স্টেট শব্দটা দেখেছি, সেই স্টেট শব্দটার বাংলা অর্থ কি? স্টেট শব্দটার বাংলা অর্থ কি? একদম ঠিক বলেছেন। স্টেট শব্দটার বাংলা অর্থ হলো রাজ্য। ঠিক আছে? যেমন ভাবে আমাদের পশ্চিমবঙ্গ হলো একটা রাজ্য, কিন্তু আমি যদি বলি যে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় স্টেট শব্দটির অর্থ হলো রাষ্ট্র, রাষ্ট্রবিজ্ঞানে স্টেট বলতে রাষ্ট্রকে বোঝানো হয়। ঠিক আছে? এবার কেন রাষ্ট্রবিজ্ঞানে স্টেট বলতে রাষ্ট্রকে বোঝানো হয় সেটা একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার। দেখো, আমরা দেখেছি যে প্রাচীন গ্রিসে কিছু ছোট ছোট নগর ছিল, যে নগরগুলোকে বলা হতো নগর রাষ্ট্র বা পলিস। হ্যাঁ, আবার একইভাবে রোমে কিছু ছোট ছোট নগর ছিল, নগরই ছিল, যাদেরকে বলা হতো সিভিটাস। এবার জার্মানিতে ছিল একটা জাতি, তারা হলো টিউটন জাতি। এই টিউটন জাতি কিন্তু এই ছোট 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 নগরের কনসেপ্টটাকে মানেনি। তারা প্রথম বলেছিল রাষ্ট্র হবে বৃহৎ আয়তন বা বড় রাষ্ট্র। এই বড় রাষ্ট্রকে, ঠিক আছে, বৃহৎ আয়তন বা বড় রাষ্ট্র, এই বড় রাষ্ট্রকে আবার এই রোমানরা কিন্তু কি বলেছে? সিভিটাস। সরি, রোমানরা বলছে স্ট্যাটাস। হ্যাঁ, এই বড় রাষ্ট্রকে রোমানরা বলছে স্ট্যাটাস। এই স্ট্যাটাস শব্দ থেকে আমাদের এসেছে এই স্টেট শব্দটি। তাহলে স্ট্যাটাস বলতে যদি বৃহৎ রাষ্ট্রকে বোঝানো হয়, তাহলে স্টেট বলতে আমাদের এখানে রাষ্ট্রকে বোঝাচ্ছে। ঠিক আছে? এই অবধি ঠিক আছে? এবার আসি আরেকটা কথায়। এই স্টেট শব্দটিকে প্রথম আধুনিক অর্থে ব্যবহার করেছিলেন ইতালীয় চিন্তাবিদ নিকোলো ম্যাকিয়াভেলি তার দ্য প্রিন্স গ্রন্থে, যেটা প্রকাশিত হয় 1532 সালে। এবার আসো রাষ্ট্রের সংজ্ঞায়। রাষ্ট্রের সংজ্ঞা বলতে গেলে দেখো, এক একটা রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রের এক এক রকম সংজ্ঞা দিয়েছেন এবং রাষ্ট্রের প্রচুর সংজ্ঞা রয়েছে। ডেভিড ইস্টন বলছেন রাষ্ট্রের প্রায় 145টি সংজ্ঞা রয়েছে। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই সংজ্ঞাগুলোর মধ্যে কোনো একটা সংজ্ঞার সঙ্গে কোনো অপর সংজ্ঞার কোনো মিল নেই। যেমন ধরো, আমরা যদি বলি রাষ্ট্রবিজ্ঞানের জনককে অ্যারিস্টটল। ঠিক আছে? অ্যারিস্টটল বলছেন রাষ্ট্র কি? রাষ্ট্র হলো স্বাধীন এবং স্বয়ংসম্পূর্ণ স্বাবলম্বী জীবনযাপনের উদ্দেশ্যে সংগঠিত কিছু পরিবার বা গ্রামের সমষ্টি। তাহলে অ্যারিস্টটল কি বলছেন? স্বাধীন, স্বয়ংসম্পূর্ণ, স্বাবলম্বী জীবনযাপন। মানে তিনি বলতে চাইছেন রাষ্ট্র খুব ভালো ব্যাপার। ঠিক আছে? আবার উল্টো দিকে মার্কস বলছেন, কার্ল মার্কসের নাম তোমরা শুনেছো, কার্ল মার্কস বলছেন যে রাষ্ট্র হলো একটা শ্রেণীর শোষণীয় যন্ত্র, এমন একটা যন্ত্র যে যন্ত্র দ্বারা পুঁজিপতি শ্রেণী একেবারে সর্বহারা শ্রেণীকে শোষণ করে থাকে। তাহলে মার্কস বলছেন রাষ্ট্র খারাপ, রাষ্ট্র একটা বাজে যন্ত্র যার দ্বারা শোষিত হয়, শোষণ হয়। ঠিক আছে? তাহলে মার্কস বলছেন খারাপ, আবার অ্যারিস্টটল বলছেন ভালো। একটা রাষ্ট্রের একটা সংজ্ঞার সঙ্গে কোনো সংজ্ঞার কোনো মিল নেই। সংজ্ঞাটা এবার আমরা এমন একটা সংজ্ঞা নেব যেটা হচ্ছে সর্বজন রাজ্য সংজ্ঞা, যেটাকে সবাই মেনে নিয়েছেন। এই সবাই কোন সংজ্ঞাটাকে মেনে নিয়েছেন? গার্ডনার প্রদত্ত সংজ্ঞাটাকে। ঠিক আছে? গার্ডনার রাষ্ট্রের সংজ্ঞা দিতে কি বলছেন? গার্ডনার বলছেন রাষ্ট্র হলো এমন এক স্বাধীন এবং
রাষ্ট্র হলো এমন এক অতি বৃহৎ বা নাতি বৃহৎ জনসমাজ, যা একটি নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে এবং যা বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে পুরোপুরি মুক্ত থাকে। এবং বহিঃশক্তি বা বাহ্যিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত থেকে একটি স্বাধীন এবং নিরপেক্ষ সরকার গঠন করে, যে সরকারকে এই জনসমাজের বেশিরভাগ অংশ তাদের স্বাভাবিক আনুগত্য প্রদর্শন করে। ঠিক আছে, সুতরাং সেই জনসমাজকে আমরা বলছি রাষ্ট্র। তাহলে রাষ্ট্র বলতে এমন এক অতি বৃহৎ বা নাতি বৃহৎ জনসমাজ, মানে মানে খুব বড় বা মাঝারি ধরনের একটা জনসমাজ, জনগণের সমষ্টি, তাকে বলা হচ্ছে জনসমাজ। সেই জনসমাজ একটি নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করছে। ঠিক আছে, নির্দিষ্ট ভূখণ্ডে কেন বসবাস করছে? ধরো আজকে আমি এটাকে বলছি পশ্চিমবঙ্গ, কালকে পাশের রাজ্যটাকে বলছি ওটা পশ্চিমবঙ্গ, পরশু দিন ওটা বলছি পশ্চিমবঙ্গ। না, পশ্চিমবঙ্গ কিন্তু একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে রয়েছে। এটাই আমাদের ভূখণ্ড। যখন ভারতবর্ষে যাব, সেই ভারতবর্ষ কিন্তু ম্যাপটা ফলো করো, ভারতবর্ষের ম্যাপটাই কিন্তু আমাদের ভূখণ্ড, তার বাইরেটাকে আমরা ভূখণ্ড বলতে পারি না। ঠিক আছে, এবার সেটা শুধু স্থলভাগ নয়, জলভাগ এবং আকাশ ভাগ, মানে জলভাগ স্থলভাগ সব দিকেই সেই ভূখণ্ডটা রয়েছে। কতটা রয়েছে সেটা পরে বৈশিষ্ট্য পড়াতে গেলে আমরা তোমাদের দেখাবো। এই নির্দিষ্ট ভূখণ্ডে যখন স্থায়ীভাবে বসবাস করছে এবং তার কি হচ্ছে, বহির শক্তির নিয়ন্ত্রণ থেকে মুক্ত হচ্ছে, মানে বাইরের দেশ তাদেরকে কোনো রকম ভাবে নিয়ন্ত্রণ করছে না, তাদের নিজেদের এই ভূখণ্ডের মধ্যে তাদের নিজেদের আইনটাই নিয়মটাই শেষ কথা হচ্ছে। ঠিক আছে, এই এই বাহ্যিক নিয়ন্ত্রণ মুক্ত কথাটা শর্টে বলা হয় সার্বভৌম। ঠিক আছে, তাহলে যখন কোনো জনসমাজ কোনো একটি নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে সার্বভৌম থেকে একটি স্বাধীন এবং নিরপেক্ষ সরকার গঠন করে, যে সরকার মানে কি, স্বাধীন আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ থাকবে। ঠিক আছে, তারা কারোর দ্বারা ডিপেন্ডেন্ট হবে না, কারোর দ্বারা পরিচালিত হবে না। ঠিক আছে, তখন এই সরকার গঠন করছে, সেই সরকারকে আবার এই জনগণ তাদের স্বাভাবিক আনুগত্য প্রদর্শন করছে। সেই জনগণকে, যেই জনগণের সমষ্টিকে আমরা বলছি রাষ্ট্র। ক্লিয়ার? ঠিক আছে, পরের ব্যাপারটাকে আমরা আবার তোমাদেরকে পরের দিন বোঝাবো, যেটার মধ্যে রয়েছে বৈশিষ্ট্য। আজকে আচ্ছা, আমাদের বিশ্বের মধ্যে সব থেকে ছোট ইউনাইটেড নেশনস এর মেম্বার কান্ট্রি কোনটি? স্মলেস্ট কান্ট্রি। ইউনাইটেড নেশনস এর পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে আছে ভ্যাটিকান সিটি। না, তারা ফুল সব মেম্বার। সাউথ সুদান। আচ্ছা, মোনাকো কবে ইউনাইটেড নেশনস এর ফুল ফ্লেজ মেম্বারশিপ পায়? কোন দেশ? মোনাকো। জানি না স্যার। আচ্ছা, রাষ্ট্র আপনি বললেন যে পশ্চিমবঙ্গের কথা বলছিলেন, তো পশ্চিমবঙ্গ রাষ্ট্র কেন নয়? স্যার, পশ্চিমবঙ্গ রাষ্ট্র নয় তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে রাষ্ট্রের যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার, যেমন জনসমাজ, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার সবই রয়েছে, কিন্তু যে আসল বিষয়টা সার্বভৌমিকতা সেটা নেই। কিন্তু নিজের আইনটা শেষ কথা নয়, পশ্চিমবঙ্গ কেন্দ্রের দ্বারা পরিচালিত হয় এবং তার উপর কেন্দ্রের নিয়ম বলবৎ। পশ্চিমবঙ্গ আচ্ছা, আর কোনো বৈশিষ্ট্যের অ্যাবসেন্স কি রয়েছে এখানে? একটা তো সার্বভৌমিকতা বললেন, আর কি অ্যাবসেন্ট রয়েছে? স্যার, আর দুটো সাধারণ বৈশিষ্ট্য রাষ্ট্র হতে গেলে যেটা লাগে সেটা হচ্ছে অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি এবং জাতীয়তাবাদ। তো পশ্চিমবঙ্গ যেহেতু রাষ্ট্র নয়, সেহেতু মানে যা রাষ্ট্রের কোনো বৈশিষ্ট্য তার মধ্যে নেই, সেহেতু অন্য রাষ্ট্র সেটাকে রাষ্ট্র বলে স্বীকার করে না। এবং তার যেহেতু আমরা মানে জাতীয়তাবোধ ব্যাপারটা রাষ্ট্রকে ঘিরেই গড়ে ওঠে, পশ্চিমবঙ্গ রাষ্ট্র নয়, তাই তার মধ্যে জাতীয়তাবোধ ব্যাপারটা নেই, আপনি জাতীয়তাবাদের। বলছেন যে বাঙালি জাতীয়তাবাদ বলে কিছু নেই? হ্যাঁ, বাঙালি জাতীয়তাবাদ রয়েছে, কিন্তু সেটা ভারতীয় জাতীয়তাবাদের থেকে অনেকটাই কম। আচ্ছা, মানে তাই মানে পশ্চিমবঙ্গকে আমরা কি কোনো জনসমাজ বলবো নাকি কোনো জাতি বলবো, কি বলা হচ্ছে?
হ্যাঁ স্যার, আমরা বাঙালি হিসেবে তো জনসমাজ, এবং যখন আমাদের মধ্যে একটা রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা তৈরি হবে তখন হচ্ছে সেটা ধাপে হয়ে ওঠে। আমাদের মধ্যে রাষ্ট্র গঠনের তো প্রয়োজনীয়তা নেই, তাই আমরা জনসমাজ, সচেতন রাজনৈতিক জনসমাজ। আচ্ছা, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের দুটো বৈশিষ্ট্য বলুন, যে বৈশিষ্ট্যগুলো আহ, অন্যান্য মানে রাজ্যগুলোতে নেই। এরকম দুটো বৈশিষ্ট্য, সেটা যে কোনো বৈশিষ্ট্য, জিওগ্রাফিক্যাল বলতে পারেন, হিস্টোরিক্যাল বলতে পারেন, যেটা সুবিধা আপনার। আহ, উম, উম, আহ, এই মুহূর্তে যেটা মনে পড়ছে যে পশ্চিমবঙ্গ বাংলাদেশের সাথে তার বর্ডার অংশটা মানে টাচ করে রয়েছে, যেটা সব রাজ্যগুলোতে পাওয়া যায় না, বাইরের দেশের রাজ্যের বর্ডারে। সঙ্গে পশ্চিমবঙ্গের বর্ডার টাচ করে আছে। স্যার, বাংলাদেশ এর সঙ্গে রয়েছে, আহ, বাংলাদেশের সঙ্গে রয়েছে। আর কোনো স্টেটের সঙ্গে নেই, আর কোনো কান্ট্রির সঙ্গে নেই। মনে পড়ছে না। ঠিক আছে, আসুন। স্যার, নেপালের সঙ্গে রয়েছে। আচ্ছা, ভুলে গেছি। এখন মনে নেই। প্রশ্ন করলেই আর উত্তর দিতে গিয়ে খুব ভালো হয়েছে, মানে ক্লাস নেওয়াটা খুব ভালো হয়েছে। ঠিক আছে, ওটা একদম মানে 10-এ 8 দেওয়া যায় আর কি, এতটাই ভালো হয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে ওই আই কন্টাক্টের সমস্যা হচ্ছে, হয়তো সেটা অফলাইন হলে সেটা ফোনের দিকে বারবার স্বাভাবিক, আমাদের যারা আমরা ক্লাস নিই আমরা যেন অভ্যস্ত, আমি ক্যামেরার দিকে তাকিয়ে তোমার দিকে দেখছিলাম, ক্যামেরার দিকে তাকিয়ে, কিন্তু তোমাদের অভ্যাস নেই, ওটা হতে পারে। এটা অফলাইন হলে অবভিয়াসলি তুমি আই কন্ট্যাক্টই করবে। ওটা খুব ভালো হয়েছে, মানে কথা বলতে বলতে ওদেরকে ইন্টারেস্টিং বলে তারপর তুমি বোর্ড অফ করছো, ইজ গুড। ওটা আমি বলেছিলাম, ওটা তুমি এস্টাবলিশ করতে পেরেছো খুব ভালো করে, এবং অনেকটা জিনিস খুব ছোট্ট করে গুছিয়ে বলেছো, যেটা খুব ভালো। কিন্তু সমস্যা হলো এটা হচ্ছে যে এটা আর্ট দেওয়া যেত, কিন্তু দেওয়া যাবে না। কোথায় দেওয়া যাবে না? প্রশ্ন উত্তর নেই। ফার্স্ট সেমিস্টার মানে সেখানে হচ্ছে তোমার এমসিকিউ, অ্যাটলিস্ট দুটো এমসিকিউ তোমাকে বলতে হবে আর উত্তর বলতে হবে। এমসিকিউটা পুরো বাদ চলে গেছে। আচ্ছা। এবং শেষে যে ফিনিশিং করলে তাতে পরের টপিক উচ্চারণ করতে হয়, বলতে হয় পরের টপিকটা কি। এই টপিকটা আমরা আচ্ছা। নেক্সট দিনে আমাদের এই পড়ার টপিকটা হলো এইটা। স্টার্টিং এ আচ্ছা। আমরা আগের দিন এইটা পড়েছিলাম সেটা বলতে হবে। 1 নম্বর ইউনিট পড়েছো, 2 নম্বর যেহেতু পড়ছো, 1 নম্বর পড়েছো সেটা বলতে হবে স্টার্টিং এ। আর এন্ডিং এ বলতে হবে 3 নম্বরটা কি, বা হোয়াট এভার তুমি 2 নম্বরের যদি পরেরটা পড়াও তো সেটাও বলতে হবে, যদি রিভিশন করাও সেটাও বলতে হবে, যদি পরের দিন এমসিকিউ করাও সেটাও বলতে হবে। তো যেটাই সেটা বলতে হবে, তো তিনটে জিনিস ঠিক করতে হবে। খুব ভালো হয়েছে, 8 পাওয়ার মতোই ছিল, কিন্তু 8 দেওয়া যাবে না। এক এক করে 3 নম্বর কেটে গেছে। প্রথমে 1 কেটে গেল, শেষে 1 কাটলো, আবার প্রশ্ন উত্তরের জন্য 1 কাটলো। তাহলে 8টা হয়ে গেল কমে 5। তাহলে ভুল করা যাবে না। এইবার হচ্ছে প্রশ্ন করা হচ্ছে, মহিলা নিয়ে যখন প্রশ্ন করা হলো খুঁজেই পাচ্ছ না নাম, তার মানে তৈরি নেই এখন। নাম বলতে চাইছিলাম। তো তৈরি করতে হবে তো। আর সব থেকে যেটা মানে উচিত বলে আমারও মনে হয় হচ্ছে মায়ের কথা বলা, মানে আমার চোখে আইডল সবসময় সব মানে ছেলে মেয়েদের, মানে আমাকেও যদি জিজ্ঞেস করে আমার বেস্ট মহিলাকে, তো অবভিয়াসলি আমি প্রথমে আমি মাকে বলবো, তারপরে আমি আমার ওয়াইফকে বলবো। তো এটাই স্বাভাবিক। কারণ আমরা যদি পরিবারকেই সম্মান না দিই, বা পরিবারের মধ্যেই যদি এরকম কিছু না পাই আইডেন্টিটি, তাহলে আমি বাইরের অন্য কোনো পার্সনকে কতটা আর চিনবো। ওই জন্য যখন আমাকে ওই রিলেটেড কোনো প্রশ্ন করা হলো আর বলতে পারলাম না, প্রতিবাদী মিছিল পার্টি কত সালে হয়েছে আর বলতে পারলাম না, তো সেটা কিন্তু দেখতে হবে। বর্তমান রাষ্ট্রপতি কততম, প্রধানমন্ত্রী কততম, লোকসভা কততম, মুখ্যমন্ত্রী কততম, রাজ্যের সরকার কততম, এগুলো সব পড়ে যেতে হবে। আর দিল্লিতে এখনো অরবিন্দ কেজরিওয়াল জেলে চলে গেল, 6 মাস, ভুলে 4 যাচ্ছি মাস তো। জেল খেটে এলো, তারপরে সেখানে বিজেপি সরকার করলো, রেখা গুপ্তা মুখ্যমন্ত্রী হলো, আনপাড় লোক একটা। এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন, ওখানেও রেখা গুপ্তা তাই। আমি রেকর্ডিং না। আচ্ছা, তো সেই বলতে হবে তাহলে। আর মুখ্যমন্ত্রী কটা স্টেটে মুখ্যমন্ত্রী রয়েছে এই মুহূর্তে, মহিলা মুখ্যমন্ত্রী? একটা রেখা গুপ্তা আছে, একটা মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, আর কোথাও আমার তো মনে হচ্ছে না কোথাও।
ও আর একটা ত্রিপুরাতে হয়েছে, ত্রিপুরাতে হচ্ছে তোমার অ্যাক্টিং সিএম হয়েছে, ওখানেও মহিলা, কি নাম মহিলাটা আমি ভুলে আমি গেছি, ত্রিপুরাতেও আছে। সব জায়গায় দেখে যেতে হবে। হ্যাঁ, কতগুলো মহিলা, কারণ মহিলাদেরকে এই ধরনের প্রশ্নগুলো করে আর কি, মানে হয় না যে মেয়েদেরকে বলুন, মেয়ে ফার্স্ট মেয়েকে এইটা কি ওটা, এগুলো মেয়েদেরকে জিজ্ঞেস করে। ছেলেদেরকে হলে আবার এই ধরনের প্রশ্ন করে না, ছেলেদেরকে অন্য কিছু কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। আর এটা তো রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন, ও সবাইকেই করতে পারে যে কজন মহিলা মুখ্যমন্ত্রী আছে, যেহেতু আমাদের পশ্চিমবঙ্গের মহিলা মুখ্যমন্ত্রী, তো তার সঙ্গে কানেক্টেড করে আর কোথায় কোথায় আছে বলতে পারে। এখন অব্দি মনে হয় গোটা ওয়েস্ট মানে গোটা ভারতবর্ষে এখন অব্দি ওই 17-18 জন হয়েছে, মানে প্রথম থেকে একদম যে আর ওটা পদ্মজান নাইডু, মানে সুচেতা কৃপালিনীর জায়গায় পদ্মজান নাইডু, মানে সুচেতা সরোজিনী কৃপালিনীর নাইডু বলা নামটা যায় আমার না, মনে পড়ছে, সরোজিনী নাইডু বলা শশী যায় না। কৃপালিনীর নাম মনে পড়ছিল, সুচেতা আরে কৃপালিনীর নামটা তামিলনাড়ুর আমার মনে অকমলেশী মুখ্যমন্ত্রী, গোয়াতে হয়েছিল। তো এটা হচ্ছে, নাম হবে হচ্ছে সুচেতা কৃপালিনী, আর এদিকে হচ্ছে গভর্নর বললে তখন হচ্ছে সরোজিনী নাইডু, পশ্চিমবঙ্গের গভর্নর বললে সরোজা নাইডুরই মেয়ে পদ্মজান নাইডু। আর এই সুচেতা কৃপালিনী এবং সরোজিনী নাইডু দুজনে কি কি ছিলেন, গুজরাটি না মারাঠি? গুজরাটি। দুজনেই বাঙালি ছিলেন। সুচেতা মজুমদার তার মেডেন নেম, আর সরোজিনী নাইডুর হচ্ছে মেডেন হচ্ছে সরোজিনী চক্রবর্তী, সম্ভবত চট্টোপাধ্যায় ও বা চট্টোপাধ্যায়ের মুখোপাধ্যায়, মানে দুজনেই বাঙালি। আর এই সম্ভবত সরোজিনী চক্রবর্তীর ওই সিধু জ্যাঠা হয় না ফেলুদাতে, হুম হুম সম্ভবত হুম। উনার জ্যাঠামশাই বা এরকম কেউ একজন, ও জ্যাঠামশাই আচ্ছা। জ্যাঠামশাই না মনে হয়, মানে কেউ একজন রিলেটিভ, আমি ভুলে গেছি এক্স্যাক্টলি, ঠিক এখন আছে। বলতে পারছি না, কেউ একজন relative। তো এগুলো একটু দেখে, মানে এগুলো একটু মানে, যেহেতু বাঙালি ফলে এদের এরা বাঙালি, এটা তুমি জানো না, প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, প্রথম মহিলা রাজ্যপাল বাঙালি, সেটা তুমি জানো না, তো এটা অন্যায়, যেহেতু তুমি নিজে মহিলা এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে নাম বলতে না বললে কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি বলছো আমি শ্রদ্ধা করি মালালা ইউসুফজাই, যে তোমার বন্ধু হয়, তাকে তুমি কিছু বলছো না। মালালা ইউসুফজাই বিয়ে হয়েছে আমি জানি না, তুমি শ্রীমতী বলছিলে, বিয়ে হয়েছে? না স্যার, বন্ধু হয় না। শ্রীমতী বিয়ে হয়ে গেছে, তাহলে তাই বলতে হবে, তাই শ্রীমতী। আচ্ছা, তাহলে ওটা তো ঠিক বলা হয়নি, যাকে বলবে তার সঙ্গে ঠিকঠাক করে বলতে হবে। শ্রীমতী বলছি তুমি করে, এটা ঠিক হয়নি। আর বলছো শ্রদ্ধা করে, এদিকে বলছো না কিছু, মানে ম্যাডাম বা অ্যাটলিস্ট কিছু একটা বলবে, সম্বোধন করা যাবে, বলেই দিয়েছে সি বলবে অ্যাটলিস্ট, বা ম্যাম বলবে, সেটা অনেক বেটার। তাহলে ওটাও ঠিক করতে হবে, মানে তুমি মালালা ইউসুফজাই সবকিছু বলতে হবে তো, মানে যখন তুমি বেস্ট বলবে আইডিয়াল, তখন তার সবকিছু বলতে হবে, মানে গত সপ্তাহে কোথায় মিটিং করে এলো বলতে হবে কিন্তু ওটা। ধরুন তাহলে কি বলবো? ধরুন ধরুন তাহলে লাস্ট ইউনিটে কি বলবো? মালালা ইউসুফজাই যে বক্তৃতাটা দিয়েছিল, সেই বক্তৃতার মূল বক্তব্যটাকে একটু বলুন। কারণ তুমি আইডিয়াল, তার তুমি তাকে তুমি 20, মানে আমরা কাকে করি আইডিয়াল, যাকে আমরা 24 আওয়ার্স ফলো করি, সিম্পলি হুম হুম হুম। ফ্যান। ফ্যানরা কি, ফ্যান ফলোরা কি করে, সবকিছু তার খবর রাখে, বলবে যে বলুন তো মালালা ইউসুফজাইয়ের বার্থডে, তো যেটা বলবে এই সেটা গুছিয়ে নেবে, যে আমি এটা যেন মনে না হয় যে তুমি এটা জোর করে মানে বলছো, মানে মিথ্যা কথা বলছো, যেন প্রমোটেড না হয়। কোনো অসুবিধা নেই, যেটা বলতে ইচ্ছে করে বলো। তোমার মায়ের বার্থডে জিনিস তো তুমি বলতে পারবে, তোমার মা সম্পর্কে যা জিনিস তুমি বলতে পারবে, দ্যাটস ওয়াই আমি একটা অ্যাটলিস্ট পড়াশোনা কমিয়ে দিলাম যে মাকে বলবে। আবার তুমি যদি ছেলে হতে আর যদি বিবাহিত হতে, তাহলে আমি বলতাম আরেকটা তোমার ওয়াইফকে বলে দেবে, তাহলে দুটোতেই আর কোনো প্রশ্ন হবে না। কিন্তু এখানে তোমাকে আরেকটাতে এমন কাউকে বলতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় না চাইলেও হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় বলতে হবে না, এরকম ব্যাপার। এবার তুমি সেটা নিজে পড়াশোনা করে না, কোনটা বলতে পারবে, কোনটা বললে তোমার সেফ সাইড থাকবে। আমার মনে হয় এমন লোকজনকে বলা একটা, মানে লিভিং পার্সন নয় এরকম মানুষজনকে বললে বেটার। নাহলে উনি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় বাদ দেওয়ার কথা, তখন তুমি বলবেন না আমি অ্যাকচুয়ালি, উনি তো আইডল, উনি তো অবশ্যই উনি এখন মানে প্রণম্য ব্যক্তি, উনার কথা আমি তো এখন লিভিং রয়েছেন, মানে আমি সেজন্য আমি একটু মানে একটু পুরানি, তুমি বলেই দিয়েছো আমি ফেলুদার বই ফই পড়ি, পুরনো ফেলুদার বই এগুলো পড়ি, এবার তুমি একটু পুরানো বিচারধারার মানুষটাই, সেটা প্রমোটেড হয়ে গেছে অলরেডি, ফলে সেটা বললে ম্যানেজ হয়ে যাবে। কিন্তু তুমি যদি ওরকম ঘেটে দেয় বলো, তা মুশকিল হবে, ওটা একটু গুছিয়ে নিতে হবে। আর কি ভুল বলেছো, আর কি ভুল বলেছো, অনেকগুলো ভুল বলছি, মানে অতগুলো ভুল বলা যাবে না। আবার বলছি, দুটোর বেশি ভুল, অনেক ভুল। আর ইন্টারভিউর মধ্যে আজকেও তুমি, স্যার এটা ভুল হয়েছে, এবার ওটা তুমি পরে জিজ্ঞেস করো, ইন্টারভিউর মধ্যে ওখানে জিজ্ঞেস করবেন নাকি, মানে ওটা তুমি পরে ইন্টারভিউর মধ্যে কি হবে,
ওটা তাহলে এগুলো একটু পড়াশোনা করতে হবে এই সেক্টরগুলো, ঠিক আছে? আর ওইটা কি যেন বললো কতগুলো কান্ট্রির সঙ্গে কানেক্টেড হয়ে আছে, তো নেপাল নেই, নেপালে তো বাংলাদেশ পড়ে আছে, মনে হয়। নেপাল আছে, মিয়ানমার নেই, আচ্ছা না না মিয়ানমার ইন্ডিয়া, না না মিয়ানমার নেই, নেপাল আছে, আর ইয়ে আছে, ভুটান আছে মনে হয়, ভুটান নেই, ভুটান আছে, ভুটানও তো পশ্চিমবঙ্গ দিয়ে যায়, পশ্চিমবঙ্গ দিয়ে যায় না, বেড়াতে যায় কোন দিক দিয়ে যায়, অন্য জেলা অন্য রাজ্যে ঢুকে। তো নেপাল আছে, ভুটান আছে, আর ওয়েস্ট বেঙ্গল আছে, মানে কোথা থেকে ভাই এবার একটা রেডি করছি, আপনি অন্য দিক থেকে কোশ্চেন করছেন, এরকম করলে কি করে হবে স্যার? তা আমি তো, আমার কাজ হচ্ছে তোমাকে সব দিক দিয়ে তৈরি করা, তো তুমি যদি এক পেশে হয়ে তৈরি করো, আমি কি বলেছিলাম যে তুমি এই এক পেজটা তৈরি করবে, এটা করবে না? তুমি বলছো আমি পড়াই স্কুলে, তা তোমাকে তো এই ধরনের বেসিক কোশ্চেন, থ্যাঙ্কস লট কি আমি তোমাকে ইকোনমিক্স এর প্রশ্ন জিজ্ঞেস করি, ওই থিওরি আর চিন্তাধারা ওটা খুব ভালো করে বলতে পারোনি কিন্তু, ওটা একটু গুছিয়ে লিখে নিয়ে বলবে, ঠিক আছে? ওই ধরনের যা 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 আছে ওটা ঠিক করে বলেছো, যে পশ্চিমবঙ্গ কেন নয়, এটা খুব ঠিকঠাক করে বলা হয়েছে, কোনো ভুল নেই এতে, কিন্তু থিওরি আর দৃষ্টিভঙ্গি আহ, ঠিক করে বলছে না, কিন্তু বলেছে তাত্ত্বিকরা থিওরি বানায় বলেছে, দিস ইজ অ্যাবসলিউটলি রং। তাত্ত্বিকরা থিওরি, তারা তাত্ত্বিক জন্য যদি তাত্ত্বিক হয়, তারপরে তত্ত্ব লেখা শুরু করে, এরকম নাকি? তো ওটা একটু গুছিয়ে নিতে হবে, ওটা কিছুই না, দু তিনটে টিচার কি করবে, টিচার স্পেসিফিক জিনিস, যে তোমাকে জিজ্ঞেস করলাম যে কোন ট্রেনে এসেছো, এটা একটা কমন কোশ্চেন, সব জায়গায় জিজ্ঞেস করে এটা, যদি বাস বলে তো বাসের নাম্বারটা বলো, কারণ তুমি তুমি তো আর পাঁচটা মানুষের মতো নও, তোমার তো এই অবজারভেশন তো থাকবে, লোকাল ট্রেনের নাম্বার শুরু হয় 3 দিয়ে, এখন সব সাবারবান বা আরবান যাই আছে, লোকাল ট্রেন মানে 3 দিয়ে শুরু, গোটা ইন্ডিয়াতেই তাই, ইন্ডিয়ান রেলওয়ে এটা, মানে তো মনে নেই আমার, আজ থেকে 7-8 বার, লকডাউনের আগে এটা চেঞ্জ করে দিয়েছে, 2018 2019 এরকম সময়, তো তাহলে 3 দিয়ে শুরু হবে, তো সেটা অ্যাটলিস্ট বলতে পারতেন, আমি জিজ্ঞেস করলাম যে কি দিয়ে শুরু হয়, 3 দিয়ে হয়, লক্ষ্য করবে তো বুঝতে পারবেন। এক্সপ্রেস ট্রেনগুলো 1 দিয়ে হয়, আর 2 দিয়ে মনে হয় মেল এক্সপ্রেস, এগুলো মানে সুপারফাস্ট হয় 1 দিয়ে, আর মেল এক্সপ্রেস 2 দিয়ে, এরকম কিছু একটা, আমি জানি না, সেটা একটু একটু দেখে নিও, লোকালটা 3 দিয়ে হয়, এটা কনফার্ম। তো ওইগুলো একটুখানি তৈরি করবে, আর কি, মানে সবই তো তৈরিই করা, মানে তৈরি করে যেতে হবে, ইন্টারভিউ দেওয়ার আগে ঢুকছো, তার আগে একটু তৈরি করে যেতে হবে। ও মানে কি স্যার, সেটাই তো ভেবে পাচ্ছি না মাথা থেকে। আপনি এখন বলছেন মাথা নাড়ছি, পরে গিয়ে যে কি পড়বো ভেবে উঠতে পারছি না। পাবলিক কি অ্যাডমিনিস্ট্রেশনে যা ছোট 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 এরকম হয়, ডিফারেন্ট গুলো একটু করে নাও, ওই যে তুমি মাঝখানে একটু ওই, ওটা খুব ভালো বলেছে যে মার্ক্সবাদ আর এটা দুটো অন্যরকম কথা বলে, মনে হয় যে তুমি কোনো একটা পেশে ভাবনায় বলছো, একদম নিউট্রালি কথা বলছো, ফাইন, খুব ভালো, কিন্তু এবার ওই রিলেটেড জিজ্ঞেস করতে পারে, আচ্ছা বিএড এর তত্ত্ব তো বলতে পারলে না, তোমার বললো অ্যাপ্লাই অ্যাপ্লাই কি করে করবে, তুমি বললে যে এইটা করা উচিত, কিন্তু কোনো তাত্ত্বিকেরও নাম বলতে পারো, তত্ত্বও বলতে পারো না, তো সেটা একটু দেখে নেবে, দুটো যে কোনো তত্ত্ব দেখে নেবে, জিজ্ঞেস করে না সময় যে দুটো তত্ত্বের নাম বলুন, বা দুজন তাত্ত্বিকের নাম বলুন, 11-12 এর রিলেটেড বলবে, যেন আবার 5-6 এর সেই তত্ত্বগুলো বলতে দেবো না, ওরা বলবে যে তো পিরিয়ড পড়েনি, টুকে পাস করেছে, তেমন বলবে এটা বড় ছেলে মেয়েদের, মানে অ্যাডাল্ট ছেলে মেয়েদেরকে, বা যারা 11-12 পড়ে সেই রকম ছেলে মেয়েদেরকে পড়ানোর ক্ষেত্রে যে তত্ত্বগুলো লাগে সেই ধরনের তত্ত্ব, ব্যাস এই তো overall। কিন্তু ভালো হয়েছে, ডেমোটা বেটার হয়েছে, ডেমোর আর ওই তিনটে টেকনিক্যাল জিনিস ঠিক হয়ে গেলে ডেমো একদম পারফেক্ট, ডেমো নিয়ে কোনো কথাই নেই, মানে যতজন দিচ্ছে ডেমো, তার মধ্যে সঙ্গীতারটা বেটার হচ্ছে, মানে আমি যেটা মাথায় রেখে এর আগের দিনও দেখেছি, এখনো অবধি যা নিলাম, অফলাইনে যারা নিয়েছে তার মধ্যে একটি ছেলে খুব ভালো নিয়েছে, বাকি আর তো ছোট ছোট। বাকিদের ইন্টারভিউ ভালো হতো না স্যার? হ্যাঁ, বাকিদের ইন্টারভিউ, ইন্টারভিউ ইন্টারভিউ ভালো হচ্ছে, তাহলে ঠিক আছে। প্রশ্ন কোথা থেকে করবে কেউই জানে না, আমিও যখন প্রশ্ন করছি আমিও জানি না, তুমি যে উত্তর দিচ্ছ তার রেসপেক্টে আমি প্রশ্ন করছি, তুমি লক্ষ্য করবে, আমি থোড়া এখানে আমার কোনো হুম, ডক্টর সেখানে কিছু নেই, নেই তো, আমি তো দেখে বলছি না, ওনাদের কাছে কোশ্চেন তৈরি করা থাকবে, তবুও ওরা তোমার কথা দিয়েই কিন্তু প্রশ্ন করবে, ঠিক আছে? তাহলে সেটা একটুখানি প্রিপেয়ার হয়ে যেতে হবে। এসে একটা বললে, এসে একটা বলেছো, ওই মাঝখানে একটু ঘেটে দিচ্ছিলে, একটু গুছিয়ে বলেছি না আগে, প্রথমে মাথায় ঢোকাবে, আচ্ছা এইটা আমি বলবো, এইবার বলবো, তুমি ওই ওটা সংশোধন না না বলে কি সংযোজন বলছিলে, তো সংশোধন, তো প্রথমে বুঝে তারপরে বলো, একটা ভুল বলা যাবে না, গুছিয়ে নাও দেন বলো, যদি মনে হয় গুছাতে গিয়ে হচ্ছে না, পাচ্ছি না, বলো যে আমার
ঠিক মনে আসছে না, তবে এইটা মনে আসছে, এটাকে আমি বলতে পারি মোটামুটি, একটা যেটা মনে আসছে এটা কি বলতে পারি, জেনে নেবে। তাহলে কি হবে, তুমি যদি ভুলও বলো তাহলে ওটার নাম্বার কাটবে। কিন্তু তুমি এরকম কনফিডেন্সের সঙ্গে ভুলটাই বলছো যে অরবিন্দ কেজরিওয়াল, তো দিস ইজ নট রাইট, মানে কনফিডেন্স সঙ্গে বলছো। জিজ্ঞাসা করেন চেঞ্জ হয়েছে, কি অবস্থা। নিউজ পেপার পড়ছো না? এই যে প্রতিদিন নিউজ পেপার দিই, পড়ো। স্যার কদিন নিউজ পড়তাম, পেপার আরে আরে পেপার পড়তে ভালো লাগে, ফোনে ভালো লাগে না, পিডিএফ এ ভালো লাগে। পেপারের তো রেখা গুপ্তার ছবি তো গতকালের আজকের পেপারে দেওয়া আছে। রেখা গুপ্তা গতকালের পেপার মনে হয়, গতকালের পেপারে দেওয়া আছে রেখা গুপ্তার ছবি। দেখো ঠিক একটু, আছে। যেটা দিল্লির পেপার, দিল্লি জানতে হবে, ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী জানলে সব হয়ে যাবে নাকি? অন্যগুলো তো জানতে হবে, যে ত্রিপুরায় যে অ্যাক্টিং জানতে সিএম পাই। আছে, মহিলা অ্যাক্টিং সিএম, জানতে হবে না? তো এইগুলো একটু দেখে নিতে হবে। রাজ্যপাল, যদি কোনো রাজ্যপাল, মহিলা রাজ্যপাল কোথায় আছে একটু দেখে নাও, ঠিক আছে? বা কতজন মহিলা মন্ত্রী আছে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভায়, কতজন কতজন মহিলা এমএলএ আছে পশ্চিমবঙ্গের বিধানসভায়, লোকসভাতে এই মুহূর্তে কতজন মহিলা আছে। মহিলাদের রিজার্ভেশনের কোশ্চেন মনে হয় আগের দিন করেছিলাম, তোমার করিনি? রিজার্ভেশনের কোশ্চেন করেছিলাম তো? ওইগুলো দিয়ে ঢুকে যেতে পারে ওর মধ্যে, যে মহিলাদের কত রিজার্ভেশন, তাহলে বলুন তো এখন এমপি কতজন রয়েছে, তাহলে 33% হলে বলুন তো, 33% তো বলছেন, তাহলে কত হবে, সবাই কতজন মহিলা এমপি করা হবে যদি 543 রেসপেক্টে বলা হয়। তাহলে এবার তোমাকে ক্যালকুলেশন করতে হবে, তো তখন এটা তৈরি করে নাও, তাই না? পশ্চিমবঙ্গের বিধানসভায় তাহলে মহিলা রিজার্ভেশন হলে বলুন তো কতজন, তাহলে এখানে মহিলা এমএলএ আমরা পাবো, তাহলে সেটা ক্যালকুলেশন করে নাও, যে 294, 33%, কত 66, ওই 100, 99, মানে 99, 98 এরকম হওয়ার কথা। তো ওইগুলো একটু তৈরি করেন, বাকি সব ঠিক আছে, মানে ইউ আর গুড ক্যারিয়ার, মানে পেয়ে যাচ্ছ তুমি এখন, স্কুল খুঁজতে পারো যে কোথায় স্কুল আছে, মনে হচ্ছে স্যার আমি ঝোলাবো। কোন স্কুল চুজ করে নাও, কাছাকাছি। আপনি থাকলে আপনি থাকলেই হবে, আপনি যদি একটু থাকেন, একটু চেষ্টা করুন না, যদি বোর্ডে আমি আপনি বলবো থাকেন। যে আমাকে আমার ছাত্রী আছে, আমাকে নিয়ে ইন্টারভিউ করবে, যে আমাকে জিজ্ঞেস করবে যে আমাদেরকে স্যার এটা এটা হবে আমাদেরকে না, না চুজ চেঞ্জ করতে হয়েছে। দেবে না, হ্যাঁ, আমাদেরকে চুজ করতে দেবে না, যে যোগ্য ইন্টারভিউ বলতে ইন্টারভিউয়ার কাকে মনে করো তাকে সিলেক্ট। বলবে। এইবার যেমন কি হয়েছে, এবার হচ্ছে গ্রুপের ইন্টারভিউতে আমার 5টা 6টা, মানে এখন অব্দি 6জন গ্রুপে ইন্টারভিউ দিয়েছে, তার মধ্যে একজন তো রেভিনিউ সার্ভিস পেয়ে গেছে অলরেডি, আর বাকি 5জনের মধ্যে কেউ কোনো সার্ভিস না, আর একজন তো গ্রুপ সি 7 বছর ধরে করছে, যে পরের বছরই অলরেডি গ্রুপের মতো র্যাঙ্ক পেয়ে যাবে, যেহেতু 7 বছর প্লাস হয়ে গেলে পেয়ে যায়। বাকি যে 5জন, এরা চাকরি করেনি, মানে কোনো সরকারি চাকরিই পায়নি। তো ওদেরকে দুজনকে জিজ্ঞেস করেছে, একদিনকে জিজ্ঞেস করেছে প্রথম দিন যে কোথায় কোচিং নিয়েছো, বলেছে না কোচিং তো স্যার আমি সব্যসাচী স্যার বলে একজন স্যার আছেন, ওনার কাছে গাইড নিয়েছি। আবার পরের দিন আবার আরেকজন ইন্টারভিউ দিয়েছে, তাকেও যখন জিজ্ঞেস করে সেও বলেছে না, সেরকম কোনো কোচিং সেন্টার না, আমি সব্যসাচী স্যার বলে একজনের গাইড নিয়েছি। বলছি সব্যসাচী স্যারটা কে? সবাই এর আগে শুনে দেখলাম একজন বললো গাইড নিয়েছে, কে সব্যসাচী স্যার? বলছে উনি পলিটি পড়ান, রাষ্ট্রবিজ্ঞান আমার অপশনাল ছিল, আর ওনার কাছে আমি ইন্ডিয়ান পলিটি করেছি। তো সেই রকম করার সুযোগ ওরা নেই। মনে হয় আমাদের ফিল্ডের না, ওই জন্য আপনাকে চেনে না। ওরা আমাদের ফিল্ডের হলে আপনাকে চিনবে না, এটা হয়। ঠিক আছে, ভালো করে এবার বাকিটা একটু তৈরি করে নাও, আর আর আমাকে একটা দিন জানাবে। অনলাইন অফলাইন দেবো, সেটা একটু চেষ্টা করবেন। ঠিক আছে, আমি বলে দেবো। আমি বলে দেবো, হোক আগে ডিক্লেয়ারটা হোক, কবে কি হচ্ছে। আজকে তো মনে হয় দেবে, আমি তো নিউজ পেপারে কাটিংটা দিলাম সেজন্য। দেখা যাক কি হয়। ঠিক আছে, চল। ঠিক আছে।